ওয়েল আমরা গতদিন পারপিচুইটি কনসেপ্টটা দেখতেছিলাম, সেখানে আমরা দেখলাম যে আমরা এই একবার মানে ডিপোজিট করে কিভাবে লাইফ টাইম বা ইনফাইনাইট টাইম এটা মানুষকে সেবা করা যায়, মানুষকে হেল্প করা যায়, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এবং এইটা আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই কনসেপ্টটা খুব ইজি, বাট এটা রিয়েল লাইফে আপনারা দেখবেন যে বিভিন্ন সময় আপনারা যখন বড় হবেন, যখন আপনারা দেখবেন যে আপনাদের হাতে টাকা পয়সা আছে, তখন এই ম্যাট্রিক্স অ্যাপ্লাই করে আপনি আপনার গ্রামকে, আপনার ইউনিয়নকে, আপনার উপজেলাকে, আপনার ডিস্ট্রিক্টকে, আপনার দেশকে আপনি হেল্প করতে পারবেন এই ধরনের মানে আইডিয়া ইউজ করে আর কি। তো আমরা আজকে একটু আসতে চাচ্ছি যে এখানে আমাদের মানে আরেকটা কনসেপ্ট জানতে চাচ্ছি যে আমরা যেমন অ্যানুইটির কনসেপ্টটা জানি, যে অ্যানুইটির ক্ষেত্রে আমরা ইকুয়াল পেমেন্ট মানে বা যেটাকে আমরা অর্ডিনারি অ্যানুইটি বলি, যে আমরা মানে অল টাইম সেম অ্যামাউন্ট অফ মানি যদি ডিপোজিট করি তাহলে সেক্ষেত্রে কতটুকু অ্যাকুমুলেশন হবে, বা সেম টাইপ মানি যদি আমরা মানে নিতে চাই তাহলে কতটুকু ডিসকাউন্টেড ভ্যালু হবে, সেই মানে সেই দুটা কনসেপ্টই আমাদের জানা আছে। এখন আমরা একটু কনসেন্ট্রেট করতে চাচ্ছি যে যদি আমরা এই যে অ্যানুইটিটা ভ্যারি করে, যে আমরা একই রকম মানে অ্যানুইটিজ হুজ পেমেন্ট ভ্যারি, যদি ডিফারেন্ট পেমেন্ট হয়, প্রত্যেকটা পিরিয়ডে যদি ইকুয়াল পেমেন্ট না হয়, তাহলে ঘটনা কি ঘটবে সেটা আমরা একটু বুঝতে চাই। তো সেটার ক্ষেত্রে আমরা বলছি যে যদি এমন হয় যে আমরা আই ইন্টারেস্টে এন পেমেন্ট দিতে চাচ্ছি, যে মানে প্রত্যেকটা পিরিয়ডে আমাদের পেমেন্টটা হবে আর 2R 3R এইভাবে NR পর্যন্ত যদি যাইতে থাকে, তাহলে ঘটনাটা কি ঘটবে। তো আমরা বলতেছি যে যেই পেমেন্টটা আর হলো তার উপরে মানে একটা পিরিয়ডের মানে ডিসকাউন্ট ভ্যালু কাজ করবে, তার প্রেজেন্ট ভ্যালু হবে এই যে R × 1 + I to the -1, দ্যাট ইজ মানে অর্ডিনারি কনসেপ্ট। সেকেন্ড পিরিয়ডে যে আমরা মানে মানিটা ডাবল ডিপোজিট করতেছি, তার মানে ডিসকাউন্ট ভ্যালু হচ্ছে 1 + I to the -2। এইভাবে যদি আমাদের মানে এই এনআর মানে আমরা ডিপোজিট করি এন মানে পিরিয়ডে চেয়ে, তাহলে তার করসপন্ডিং মানে ডিসকাউন্ট ভ্যালু হচ্ছে আমাদের এইটা হবে। দেখুন তো এই লাইনটা বুঝতে কারো সমস্যা আছে কিনা। এই যে আমরা যে প্রেজেন্ট ভ্যালু বা এখানে মানে অ্যানুইটি যেটা বের করতে গেলাম, ডিসকাউন্টেড অ্যানুইটি যেটা বের করলাম, সেই ডিসকাউন্টেড অ্যানুইটির মানে কনসেপ্টটা আমাদের বুঝতে সমস্যা হচ্ছে কেন, দেখেন এটা এই লাইনটা, যেটা আমাদের প্রত্যেকটা পিরিয়ডে ডিফারেন্ট পেমেন্ট আমরা দিয়ে গেলাম, এবং পেমেন্টগুলো একটা সিকোয়েন্স এটা ফলো করছে, যে ফার্স্ট পিরিয়ডে আর, সেকেন্ড পিরিয়ডে 2R, থার্ড পিরিয়ডে 3R, এইভাবে আমরা ডিপোজিট করে গেছি। আর আমরা চাচ্ছি যে এর করসপন্ডিং একটা ফর্মুলা তৈরি করতে আর কি। এর ফর্মুলাটা কি হবে, আর এর ফর্মুলা তৈরি করতে যে আমরা দেখো যে এখানে বোথ সাইডকে আমরা আই দিয়ে এখানে মাল্টিপ্লাই করতে চাচ্ছি, যে 1 + I দিয়ে মাল্টিপ্লাই করতে চাচ্ছি। তো 1 + I দিয়ে যদি ইকুয়েশন 1 থেকে 1 + I দিয়ে মাল্টিপ্লাই করা হয়, তাহলে দেখো যে এখান থেকে এই ধরনের কিছু একটা জিনিস চলে আসে। এখন যদি আমরা এই যে ইকুয়েশন মানে 1টা 2 থেকে সাবট্রাক্ট করি, 1টা 2 থেকে সাবট্রাক্ট করি, তাহলে ঘটনা কি ঘটতেছে দেখো। 1টা যদি 2 থেকে সাবট্রাক্ট করি, তাহলে খেয়াল করে দেখো যেখানে আমাদের এই টার্ম এই যে 2R থেকে শুরু করে আমাদের এই যে n - 1 × R টু দি পাওয়ার n - 2, এই টার্ম সবগুলোই কিন্তু আমাদের এগুলো ভ্যানিশ হয়ে যাওয়ার কথা। এখানে থাকার কথা হচ্ছে আমাদের এখানে R, আর এখান থেকে একটা টার্ম চলে যাওয়ার কারণে দেখো এখান থেকে এই যে R × এই যে 1 + এই টাইপের কিছু একটা জিনিস চলে আসতেছে। এর কারণে আমরা বলতেছি যে এখানে আমাদের মানে সিমুলেট করার পরে আমরা দেখলাম যে এটা একটা জিপি সিরিজ তৈরি হয়ে গেল, যেই জিপি সিরিজের কমন রেশিও হচ্ছে 1 + I to the power -1। আর এখান থেকে আমরা মানে এইটাকে যদি আমরা আবার মানে জিপি সিরিজের ফর্মুলায় পুট করে দিই, তাহলে আমরা দেখতেছি এই হোল থিং ক্যান বি এক্সপ্রেস অ্যাজ 1 + I × ANI। সো সেইখান থেকে আমরা দেখলাম যে এখান থেকে এই যে ইকুয়েশন 3টা আমাদের মানে কনভার্ট হয়ে গেল যে IA = আমাদের এই টাইপের কিছু একটা, আর সেখান থেকে I দিয়ে যদি আমরা ডিভাইড করে দিই, তাহলে R/A 1 + I টু দি পাওয়ার এটা হলো। সেখান থেকে যদি তোমরা খেয়াল করে দেখো যে এখানে আমরা যেটা দেখলাম,
এখান থেকে আমরা যদি এই লাইনটা একটু খেয়াল করে দেখি যে এখান থেকে এই লাইনে যেটা আসলো আমাদের এখান থেকে আইডি ডিভাইড করলে আমাদের এইটা চলে আসলো। এটা আসার পরে আমরা এখন বলতেছি কি যেখানে এক সেকেন্ড যদি খেয়াল করে দেখো, আচ্ছা, তো এখানে আমরা যেটা দেখতেছি যে এখান থেকে আমাদের মানে ইয়েটা হচ্ছে এরকম যে আই দিয়ে ডিভাইড করার পরে এখানে দেখো যে 1 প্লাস আই এন আই এই জিনিসটাকে তারা নতুন একটা প্যারামিটার দিয়ে ডিফাইন করলো এ ডবল ডট এন আই দিয়ে, এ ডবল ডট এন আই দিয়ে এটাকে ডিফাইন করা হলো। আর এই যে এখানে এই 1/1 প্লাস আই এইটাকে আমরা বলতেছি ভি। 1/1 প্লাস আই কে এটা বলা হচ্ছে ভেলোসিটি অফ দ্য মানি, সেটা হচ্ছে ভি। সেটাকে আমরা এখানে মানে এটা লেখা হয়েছে, দেখো এই যে এটাকে আবার লেখা হয়েছে ভি টু দি পাওয়ার এন। সো আলটিমেটলি এটা আমরা বলছি যে এখানে এটার ডিসকাউন্টেড ভ্যালু হচ্ছে আমাদের এই টাইপের কিছু একটা হবে। ওকে, আর এই ডিসকাউন্টেড ভ্যালুটাকে আবার এটা অ্যাকুমুলেশনে যদি নিয়ে চলে যাওয়া হয় তাহলে সেই অ্যাকুমুলেশনের ক্ষেত্রে সেটা আবার যদি খেয়াল করে দেখো তাহলে যেটা আসে সেটা হচ্ছে এরকম কিছু একটা আসে। এই আমরা জানি যে মানে আমাদের মানে যদি 1 পিরিয়ড পরের অ্যাকুমুলেশন হয় তাহলে আমরা জানি a ইনটু 1 প্লাস i টু দি পাওয়ার n, এটা ছিল আমাদের ফর্মুলা ছিল মানে ফিউচার ভ্যালু অফ অ্যাকুমুলেশন। মানে সেখানে আমরা বলতেছি এখানে যদি আমরা এর ভ্যালু এখানে পুট করে দিই তাহলে এর ভ্যালুটা আমাদের আগেই জানা আছে, সেটা এখানে পুট করে দিলাম, দিয়ে 1 প্লাস i টু দি পাওয়ার n দিয়ে এটাতে মাল্টিপ্লাই করে দাও। মাল্টিপ্লাই করলে পরে দেখো এই টাইপের কিছু একটা এখানে চলে আসতেছে। যে s ডবল ডট এন আই আর একটা নতুন প্যারামিটার দিয়ে তারা এখানে ডিফাইন করে দিল আর কি। ওকে, সো এখান থেকে এই অ্যাকুমুলেশন অ্যাজ ওয়েল অ্যাজ ডিসকাউন্টেড দুইটা মানে ইকুয়েশন এখান থেকে আমাদের তৈরি করতে বলা হয়ে থাকে যে ইফ ভ্যারি মানে ইফ দ্য পেমেন্ট ভ্যারিজ or if the payment is r 2 r 3 r 4 r up to nr, then what will be the মানে প্রেজেন্ট ভ্যালু and what will be the future value, এই দুটোই আমাদেরকে বের করতে বলতে পারে। তো সেই জিনিসটা আমাদের এখান থেকে এই কনসেপ্টটা একটু শিখে রাখার প্রয়োজন এখানে হবে থিওরিটিক্যালি। এখান থেকে এখানে যেমন একটা সাম এরা করছে যে ফাইন্ড দ্য ডিসকাউন্টেড ভ্যালু অফ দ্য সিরিজ অফ পেমেন্ট দ্যাট স্টার্ট এট 18,000 at the end of each year and then increase by 2,000 each year forever। প্রত্যেক বছরই দেখো 2,000 টাকা করে ইনক্রিজ করতেছে। প্রথমে সে দিছে 18,000, এরপরে অনওয়ার্ড এভরি টাইম মানে 2,000 টাকা করে ইনক্রিজ করতেছে। তাহলে প্রথমটা হচ্ছে তার 18,000, পরেরটা হচ্ছে 20,000, তারপরেরটা 22,000, এইভাবে তার জিনিসটা যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে এই ফর্মুলাটা কেমন হবে সেটা এখান থেকে বের করতে বলা হয়েছে। তো সেই কাজটা এখানে দেখো এখানে মানে আমাদের জাস্ট ম্যাথমেটিক্যাল ফর্মুলা অ্যাপ্লাই করে এখান থেকে মানে 1 প্লাস আই দিয়ে মাল্টিপ্লাই করা হলো, করলে একটা সিরিজ চলে আসলো। সেই সিরিজের এখানে সাম টু ইনফিনিটি আমরা এখানে বের করতেছি। পরে যেটা হলো সেটাই হচ্ছে আমাদের এইটা, যে আমরা ইনফাইনাইট টাইম যদি এটা সিরিজ পেমেন্ট করতে থাকে তাহলে তার এটা এই টাইপের কিছু একটা হচ্ছে। তো আমরা আজকে আসলে চলে যেতে চাই যে সিঙ্কিং ফান্ডের কনসেপ্ট, অ্যামোর্টাইজেশন এন্ড সিঙ্কিং ফান্ড কনসেপ্টটা কি সেগুলো একটু বুঝতে চাই। আর মানে এর মধ্যে তোমাদেরকে আরেকটু রিকোয়েস্ট করব যে তোমরা যেমন গতদিন যেমন তোমরা এই যে পারপিচুইটি যে কনসেপ্টটা নিয়ে ওয়ার্কআউট করছো, পারপিচুইটি মানে নেক্সট ডে থেকে মানে তোমাদের ফ্রেন্ডরা জয়েন করছে না কেন বলো দেখি একটু, মানে আজকে দেখছি 30 স্টুডেন্ট জয়েন করছে, মানে
কোনো সমস্যা নেই কারণ? নেক্সট ডে থেকে আমি যেটা মনে করতেছি যে তোমাদের এটা ওই যে মানে রেকর্ডিং করা বাদ দিব, অ্যাজ ওয়েল অ্যাজ মানে এই যে এই ক্লাসগুলো আর রিপিট, মানে যেমন অলরেডি কিন্তু মানে ইউনিভার্সিটি মানে তোমরা জানো যে ইনস্ট্রাকশন আসছে যে মানে তোমাদের এক্সাম টেক্সাম অনলাইনে কি করে নেওয়া যায় সেটা নিয়ে কিন্তু মানে কথাবার্তা চলতেছে, এখন ফাইনাল কিছু হয় নাই। তো মানে সেটা ব্যাপারে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু বলো যারা ক্লাস করতেছে না তারা কিন্তু আসলে সাফার করবে, তারা তখন কিন্তু প্রবলেম ফেস করবে যে মানে এইগুলোর কিন্তু তখন যদি ইউনিভার্সিটি অথরিটি থিঙ্ক করে যে না এইগুলোর আমরা কম্পেনসেশন মানে করব না, মানে তখন কিন্তু ওরা বিপদে পড়ে যাবো আর কি। যাক, এনিওয়ে আমরা একটু চলে আসছি। দেখো তো তোমরা এই অ্যামোর্টাইজেশন এন্ড সিঙ্কিং ফান্ড এটা কি দেখা যাচ্ছে? অ্যামোর্টাইজেশন এন্ড সিঙ্কিং ফান্ড এটা কি দেখতে পাচ্ছ তোমরা? দেখো তো স্যার। দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, দ্যাটস গুড। আচ্ছা, এই অ্যামোর্টাইজেশন এবং সিঙ্কিং ফান্ড আমরা আজকে প্রথমে কনসেপ্ট একটু বুঝতে চাই, তারপরে এর সামগুলো কিভাবে করবো সেটার পরে আসতেছে আর কি। তো অ্যামোর্টাইজেশন কনসেপ্টটা মানে কি আর সিঙ্কিং ফান্ডের কনসেপ্টটা কি সে দুটাই আমরা প্যারালালি বুঝতে চাচ্ছি। প্রথমে আমরা আসি যে অ্যামোর্টাইজেশন জিনিসটা বলতে আমরা কি মিন করি। অ্যামোর্টাইজ বলতে আমরা যেটা জিনিসটা মিন করি যে আমরা কোন একটা লোন কোনো জায়গাতে নেওয়া হয়েছে, সেই লোনটা আমাদেরকে দিতে হবে উইথ সার্টেন ইন্টারেস্ট, উইথ সার্টেন মানে অ্যানুইটি। এই যে সার্টেন ইন্টারেস্ট সার্টেন অ্যানুইটি আমাদেরকে দিতে হবে, সেই জিনিসটা একটা সিরিজ অফ পেমেন্টের মাধ্যমে যখন দিতে হবে কাস্টমারকে, আমাদেরকে মানে যে শিডিউল মাধ্যমে আমরা কাস্টমারের কাছ থেকে এটা কালেক্ট করে থাকি, দ্যাট শিডিউল ইজ নোন এজ অ্যামোর্টাইজেশন। যে আমি 100 পেমেন্টস দিব অথবা 50 পেমেন্টস দিব অথবা 24 পেমেন্টসে মানে এটা রিপে করব, এই যে কত পেমেন্টে কিভাবে পেমেন্ট দিব সেটা করাটাকেই আমরা বলতেছি অ্যামোর্টাইজেশন। এখন এখানে আমাদের এই অ্যামোর্টাইজেশনের ক্ষেত্রে মানে সিঙ্কিং ফান্ডটা কিভাবে ওয়ার্ক আরেকটু বলেন স্যার। আবার বলতেছি যে আমরা যে বললাম যে একজনের কাছ থেকে আমি লোন নিলাম, বললাম যে আমি আগামী 2 বছরে তোমার কাছ থেকে যে মানে 1 লাখ টাকা লোন নিছি, প্রত্যেক মাসে আমি 2000 টাকা করে পেমেন্ট করব, 2000 টাকা পেমেন্ট করে আগামী 2 বছরে তোমার এটা পে করে দিব। এই যে আমি বললাম যে 2 বছরে পে করে দিব, 2 বছরে প্রত্যেকটা কিস্তিতে কত টাকা করে দিব, যেই মানে এবং দেওয়ার পরে আউটস্ট্যান্ডিংটা কি থাকবে, যে আমি প্রথম ইনস্টলমেন্ট 2000 টাকা দিলাম, দেওয়ার পর আমার 98,000 টাকা থাকার কথা, তারপরে সেকেন্ড কিস্তি দিলাম 96,000 টাকা থাকার কথা, এইভাবে আমি 24 কিস্তি যখন দিব আউটস্ট্যান্ডিংটা কি হবে, আউটস্ট্যান্ডিং প্রিন্সিপালটা কি হবে বলো তো? জিরো হয়ে যাবে, আউটস্ট্যান্ডিং প্রিন্সিপাল আর কিছু থাকবে না, তাহলে সব পে করা হয়ে গেছে। তো এই যে মানে যেই চার্টের মাধ্যমে আমরা এটা ডিসপ্লে করে থাকি, সেই শিডিউলটাকে সেই এক্সপ্রেশনটাকে আমরা বলতেছি অ্যামোর্টাইজেশন শিডিউল। যেই শিডিউলের মাধ্যমে আমি লোনটা রিপে করলাম সেই শিডিউলটাকে বলা হচ্ছে অ্যামোর্টাইজেশন, অ্যামোর্টাইজ শিডিউল। সো এখানে খেয়াল করে দেখো, এখানে কোন একটা মানে মানি যেমন 6,000 টাকা লোন নেওয়া হয়েছে, সেই লোনটা মানে যখন পে করতে যাচ্ছে, লোন পেমেন্টের ক্ষেত্রে আমরা কি দেখি, লোন পেমেন্টের ক্ষেত্রে আমরা দেখি যে যখন আমরা এটা ইনস্টলমেন্টে পে করি,
ইনস্টলমেন্টের মধ্যে দুইটা পার্ট থাকে। একটা পার্ট হচ্ছে আমার প্রিন্সিপাল রিপেমেন্ট, আর একটা হচ্ছে আমার ইন্টারেস্ট রিপেমেন্ট। কারণ আমি যেমন 2 বছরের জন্য যখন নিলাম, মান্থলি যখন ইনস্টলমেন্ট দিচ্ছি, তাহলে আমাকে কি করতে হচ্ছে, প্রত্যেক মাসে কত টাকা ইন্টারেস্ট হয়েছে সেটাও কিন্তু দিতে হচ্ছে। তাহলে ইন্টারেস্ট পেমেন্ট করতে হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ তার সার্টেন পোর্শন প্রিন্সিপাল পেমেন্ট করতে হচ্ছে। তাহলে আমার এই যখনই কোনো মানুষ ইনস্টলমেন্টের মাধ্যমে কোনো জিনিস বাই অথবা পেমেন্ট দিয়ে থাকে, তাহলে সেই পেমেন্টের মধ্যে তার দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে তার ইন্টারেস্ট ফর দ্যাট পিরিয়ড, আর একটা হচ্ছে তার মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট রিপেমেন্ট। ইন্টারেস্টিং যে পার্টটা যেটা আমাদের এখানে বোঝার দরকার, সেটা হচ্ছে যে যখন আমি একটা পেমেন্ট দিয়ে ফেললাম, তখন কিন্তু অরিজিনাল যে প্রিন্সিপাল অ্যামাউন্ট ছিল তার থেকে কিন্তু সার্টেন পার্ট অফ প্রিন্সিপাল রিডিউস হয়ে গেল। তাহলে সেকেন্ড রিপেমেন্টের ক্ষেত্রে আমার কি হবে, সেকেন্ড রিপেমেন্টের ক্ষেত্রে আমার ইন্টারেস্ট পার্ট একটু কমবে, প্রিন্সিপাল অ্যামাউন্ট একটু বেড়ে যাবে, প্রিন্সিপাল রিপেমেন্ট বেড়ে যাবে। আমি কি বোঝাতে পারলাম না বলো তো? জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো? মনে করো যে আমাদের বলা হলো যে আমার যে 2 বছরের যে পেমেন্ট দিব, প্রত্যেকটা ইনস্টলমেন্টে পেমেন্ট ছিল আমার মনে করো যে এখানে সে 2000 টাকা করে। 2000 টাকা যে আমি বললাম যে 2000 টাকা আমি পেমেন্ট করব, বা এখানে যদি যেই শিডিউলটা ছিল, দেখো যে এই 6000 টাকা সে মানে 6টা ইনস্টলমেন্টে শোধ করতে চাচ্ছে, 6 মান্থে মানে শেষ করতে চাচ্ছে। এবং মানে ব্যাপারটা স্যার কিরকম, যে আমরা প্রতি মাসে আর কি সমান পরিমাণ টাকা দিচ্ছি না আর কি, মানে সেম অ্যামাউন্ট টাকা দিচ্ছি না। না, প্রত্যেক মাসে আমরা সমান পরিমাণ টাকা দিচ্ছি, প্রত্যেক মাসে আমরা সমান পরিমাণ টাকা দিচ্ছি, কিন্তু এই সমান পরিমাণ টাকাটা দুইটা ভাগে ভাগ হচ্ছে। একটা হচ্ছে ইন্টারেস্ট পেমেন্ট, আর একটা হচ্ছে প্রিন্সিপাল পেমেন্ট। মানে ইন্টারেস্ট পেমেন্ট এবং প্রিন্সিপাল পেমেন্ট আগে যেগুলো করছিলাম ওগুলো দিয়ে করা যায়, সিরিজ অফ পেমেন্টের যে ওগুলো দিয়ে করা যায়, নতুন করে আবার কি করা দরকার? আচ্ছা, এইটা তুমি একটা ভালো কথা বলছো যে আগে যেটা ছিল সেটাই তো ঠিক ছিল, এখানে নতুন করে আবার এই মানে এই ভেজালে আমাদের যাওয়ার দরকার ছিল কি? এই ভেজালের যে পার্টটা, জাস্ট এ সেকেন্ড। ওয়েল, এখানে দেখো যেখানে আমাদের এই একটা সাম আমরা দেখি, তাহলে আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। এখানে বলা হলো যে a debt of 6000 which with interest 16% compounded semi-annually is to be amortized by equal semi-annual payment of R over the next 3 years. The first payment due in 6 months, find the payment rounded up to the nearest cent. তো এখানে আমাদেরকে বলা হলো যে আমাদের 6000 টাকা লোন নেওয়া হয়েছে, সেই লোনটা আমাদের মানে 3 বছরে সেমি অ্যানুয়াল পেমেন্ট দিতে হবে। তাহলে 3 বছরে সেমি অ্যানুয়াল মানে হচ্ছে 6টা ইনস্টলমেন্ট আমাকে দিতে হবে। এবং আমাদের বলা হলো যে এইটার মানে অ্যামোর্টাইজ শিডিউলটা বের করতে বলা হয়েছে। তা আমরা এখানে বলতেছি যে আর ইকুয়ালস টু A/N/A/Ni। তাহলে আমরা বুঝলাম যে এখানে মানে আমার প্রত্যেক ইনস্টলমেন্ট অ্যামাউন্টটা কত হবে সেটা আমরা এখান থেকে ইজিলি পেয়ে যাচ্ছি, যে আর ইকুয়ালস টু হচ্ছে আমাদের এইটা। আর এই যে আর ইকুয়ালস টু আমাদের এটা হলো এইটা, সেখান থেকে আমরা বলতেছি যে এখান থেকে আর যদি আমাদের এটা হয়ে থাকে, তাহলে প্রত্যেক ইনস্টলমেন্ট আমি এই টাকা করে দিব। কারণ এই টাকার ভিতরে আমাকে এখন প্রশ্ন করা হচ্ছে যে যদি আমি 6টা ইনস্টলমেন্টে দিয়ে দিই তাহলে কোনো সমস্যা কিন্তু নাই, কিন্তু 3টা ইনস্টলমেন্ট দেওয়ার পরে আমার যদি প্রশ্ন করা হয় যে আপনার 3টা ইনস্টলমেন্ট দেওয়া আছে, এখন রিমাইনিং প্রিন্সিপাল অ্যামাউন্ট কত আছে, ইন্টারেস্ট অ্যামাউন্ট কত আছে বের করেন, রিমাইনিং প্রিন্সিপাল অ্যামাউন্ট কত আছে। আমি চাচ্ছি যে আর 3টা ইনস্টলমেন্ট দেওয়ার পরে চিন্তা করলাম যে আমি এখন টাকা হ্যাঁ প্রিন্সিপাল অ্যামাউন্ট কত আছে, যে আমি 3টে ইনস্টলমেন্ট দেওয়ার পরে আমার মনে হলো
যে বাকি টাকা যেটা আউটস্ট্যান্ডিং আছে সেই টাকা আমি একবারে শোধ করে দিব, তাহলে আমার তো প্রিন্সিপাল আমার জানা লাগবে ওই থার্ড ইনস্টলমেন্টের পরে। তো সেখানে আমাদের জিনিসটা হচ্ছে, এখানে আমরা বলতেছি যে এখানে এই যে মানে এক্স অ্যামাউন্ট যে টাকাটা দিচ্ছি 1298 টাকা করে যে দিব, সেই টাকার মধ্যে আমার দুইটা পার্ট থাকতেছে, একটা হচ্ছে ইন্টারেস্ট পেমেন্ট হচ্ছে, আর একটা হচ্ছে প্রিন্সিপাল পেমেন্ট হচ্ছে। খেয়াল করে দেখো যে সে সেমি অ্যানুয়াল, যেহেতু ইয়ারলি 16%, তাহলে 6 মান্থে 18%, তাহলে এই যে 6000 টাকা যে নিল, এই 6000 টাকার 8% ইন্টারেস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের 480 টাকা। এন্ড এই 480 টাকার মধ্যে যদি দেখো 1298 টাকা থেকে 480 টাকা মাইনাস করলে, তাহলে 818 টাকা তার প্রিন্সিপাল রিপেইড হচ্ছে, আর 480 টাকা হচ্ছে তার ইন্টারেস্ট পেমেন্ট হচ্ছে। তাহলে খেয়াল করে দেখো এই 6000 টাকা থেকে প্রথম ইনস্টলমেন্ট দেওয়ার পরে তার টাকা প্রিন্সিপাল থেকে গেল 5182 টাকা। দেখো তো এই একটা লাইন বুঝলা কিনা, এই লাইনটা বোঝা গেল কিনা দেখো। এখন সেকেন্ড ইনস্টলমেন্ট যখন যাচ্ছি, খেয়াল করে স্যার প্রিন্সিপাল রিপেইড এটা মানে প্রিন্স তার তো প্রিন্স মানে মানে 818 টাকাটা দিল যে, স্যার তো না চলে গেছে। Nol. তোরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। ও দ্যাটস গ্রেট। আমি আসলে ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, আমার এখানে ইলেকট্রিসিটি অনেক চলে গেছে আর কি, মানে এখন ইলেকট্রিসিটি আসার পরে আরেকবার মনে হয় সম্ভবত ডিসকানেক্ট হয়ে যাব। দেখ তোমরা কানেক্টেড থাকো কাইন্ডলি। আচ্ছা আমরা স্ক্রিন শেয়ারিং চলে যাই। তো এখানে দেখো, এখানে আমরা যেটা বলতেছিলাম যে এই অ্যামোর্টাইজ শিডিউলের মধ্যে আমার মানে কয়েকটা জিনিস এখানে থাকতেছে। একটা হচ্ছে যে আমার আউটস্ট্যান্ডিং ব্যালেন্স থাকতেছে, প্রিন্সিপাল কতটুকু রিপে করা হলো, ইন্টারেস্ট কতটুকু রিপে করা হলো, সেই জিনিসগুলো আমার এখানে থাকতেছে। এখানে খেয়াল করে দেখো যে আমরা যখন এই অ্যামোর্টাইজেশন শিডিউল যখন লিখি, সেই শিডিউলের মধ্যে আমার কি কি জিনিস আছে, যে আমি ফার্স্ট পেমেন্ট যখন দিলাম, এই ফার্স্ট পেমেন্টের যে অ্যামাউন্ট ছিল আমাদের এখানে 1298 টাকা,
এই 1298 টাকা থেকে আমরা যখন মানে কাউকে টাকা পে করতেছি তখন সে মানে এর মধ্যে 480 টাকা সে দিচ্ছে তার ইন্টারেস্ট। কোন ইন্টারেস্ট? এই যে ফার্স্ট মানে 6 মান্থের জন্য তার যে এই যে 6000 টাকার উপরে যে ইন্টারেস্ট হয়েছে সেটা হচ্ছে তার 480 টাকা। তাহলে সে প্রথমে চিন্তা করবে যে আমার যে প্রিন্সিপাল অ্যামাউন্ট ছিল তার উপরে তুমি 480 টাকা দাও হচ্ছে ইন্টারেস্ট, আর বাকি টাকা হচ্ছে তোমার প্রিন্সিপাল অ্যামাউন্ট রিপে হবে। আর আমরা যারা মানে বড়োয়ার, আমরা যারা টাকা লোন নিলাম তারা চিন্তা করবো যে আগে প্রিন্সিপাল শোধ করতে চাই, আর যারা লেন্ডার, যারা টাকা ধার দিছে ব্যাংকার, তারা চাবে আগে ইন্টারেস্ট পাইতে। আর এই যে একজন টাকা এখন একজন চাই ইন্টারেস্ট আগে আর একজন চাই প্রিন্সিপাল আগে, তখন এই দুটোর মধ্যে নেগোশিয়েট করে করা হলো যে না তোমার কথাও ঠিক না আমার কথাও ঠিক না, তাহলে দুইজনেই মানে উইন করতে হবে। তাহলে আমার যে টাকা আমি মানে ইনস্টলমেন্ট হিসেবে তোমাকে প্রত্যেক মাসে মাসে দিচ্ছি সেটা দুইটা পার্ট থাকবে, একটা পার্ট হচ্ছে আমার ইন্টারেস্ট পে হবে আর একটা পার্ট হচ্ছে তোমার প্রিন্সিপাল পে হবে। আর এইভাবে এই প্রিন্সিপাল আস্তে আস্তে পে হতে হতে লাস্টে দিয়ে তার আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট আসবে জিরো। এই আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট যতদিন পর্যন্ত জিরো তার না আসতেছে ততদিন পর্যন্ত মানে এইটা সে পে করতে থাকতেছে। আমি সো সরি, মানে শুনতে পাচ্ছ তোমরা এখন? জি স্যার। ওকে, আমি ওই যে আবার ইলেকট্রিসিটি আসছে আর কি, তো সরি মানে আমার এখানে পাওয়ার ফ্লাকচুয়েট করতেছে। ওয়েল, যেটা বলতেছিলাম যে এখানে এই যে 1298 টাকার মধ্যে তার একটা মানে গেল হচ্ছে ইন্টারেস্ট, সেটা হচ্ছে 480, আর এই যে 818 টাকা সে দিল প্রিন্সিপাল রিপেড করলো। তাহলে খেয়াল করে দেখো যে ফার্স্ট ইনস্টলমেন্টে যে আমার যে কাহিনীটা ঘটলো এখানে, যে সেখানে আমি দেখতেছি যে ইন্টারেস্ট আমি দেখলাম 818 টাকা চলে গেল, 818 টাকা যাওয়ার পরে তার মানে সরি প্রিন্সিপাল গেল 818 টাকা, সো এখানে তার আউটস্ট্যান্ডিং প্রিন্সিপাল থাকলে এখন 5182 টাকা। এই যে 5182 টাকা তার প্রিন্সিপাল মানে অ্যামাউন্ট থেকে গেল, এবার যখন সে নেক্সট টাইম যখন মানে টাকা দিতে যাচ্ছে, সে টাকা দেওয়ার সময় সে কি করতেছে দেখো, সে টাকার সময় বলতেছে এবার আমি তো ইনস্টলমেন্ট সাইজ আমার সেম, ওই 1298 টাকায় আমি এখন পে করব, আমার কিন্তু প্রত্যেক মাসে আমার দিতে হবে এই 1298 টাকা করে। আর এই 1298 টাকার মধ্যে এই সেকেন্ড ইনস্টলমেন্ট 1298 টাকা দিয়ে গেছি, যাওয়ার পরে এবার কিন্তু আমার ইন্টারেস্ট দিব হচ্ছে আমি এই অ্যামাউন্টের উপরে। তাহলে এই অ্যামাউন্টের উপরে প্রথমে আমি এই অ্যামাউন্টের উপরে ইন্টারেস্ট দিছিলাম, দ্যাট ওয়াজ দিস থিং। এবার আমি এই অ্যামাউন্টের উপরে ইন্টারেস্ট দিতে যাচ্ছি, সেটা আমার ক্যালকুলেশন করে আসতেছে দেখো এইটা। তাহলে এই দেখো আগে যে ইন্টারেস্ট দিছিলাম ইন্টারেস্ট রেট কিন্তু কমে নাই, তাহলে ইন্টারেস্ট অ্যামাউন্ট কেন কমলো বলো দেখি কে একজন? ইন্টারেস্ট রেট অ্যাজ ইট কমে গেছে স্যার। তার প্রিন্সিপাল কমে গেছে, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। হ্যাঁ, সো দ্যাট থিং উই নিড টু আন্ডারস্ট্যান্ড। এই আউটস্ট্যান্ডিং ব্যালেন্স যেহেতু আমার কমে গেছে, প্রিন্সিপাল অ্যামাউন্ট যেহেতু কমে গেছে, এখন কিন্তু আমার আস্তে আস্তে ইন্টারেস্ট যাচ্ছে কমে। এখন দেখো তার এটা প্রিন্সিপাল রিপেমেন্ট কিন্তু এখন বেড়ে গেছে। আগে দিছিল প্রথমে দিছিল সে 818 টাকা, এখন কিন্তু 883 টাকা দিচ্ছে। সো প্রিন্সিপাল অ্যামাউন্ট রিপেমেন্টটা এখন তার বাড়তেছে।
বাড়ার পরে এখন এটা দেওয়ার পরে তার এখন আসলো সেকেন্ড ইনস্টলমেন্ট, পরে তার আউটস্ট্যান্ডিং হলো এইটা। এখন এইটার উপরে আবারও সে যখন থার্ড টাইম যাচ্ছে তখন সে ইন্টারেস্ট দিচ্ছে এইটা, এর প্রিন্সিপাল হচ্ছে এইটা। প্রিন্সিপাল পেমেন্ট করার পরে এখানে তার থেকে গেল দেখো এখন এইটা। এখন আমরা আবারও সেকেন্ড এইভাবে দেখো খেয়াল করে প্রত্যেক জায়গায় আমরা যেটা করতেছি যে এখানে ইন্টারেস্ট আর প্রিন্সিপাল এই দুটো অ্যাড করে কিন্তু আমার হচ্ছে এইটা। সো এখান থেকে রিপেমেন্ট করার পরে এটা আস্তে আস্তে দেখো আউটস্ট্যান্ডিং ব্যালেন্সটা রিডিউস হচ্ছে। আউটস্ট্যান্ডিং ব্যালেন্স রিডিউস হইতে হইতে এক সময় এসে যখন আমরা 6th ইনস্টলমেন্টে গেলাম তখন যে আমার কাছে আর সে কোনো টাকা পাচ্ছে না। এই যে এইভাবে টেবুলার ফর্মে যখন কোনো একটা শিডিউল কাস্টমারকে দেওয়া হয়, this schedule as a whole known as amortization, amortized schedule। এখানে কাস্টমারের কাছে এভরিথিং ক্লিয়ার থাকে যে সে কিভাবে মানিটা রিপে করতেছে। কিন্তু নর্মালি আমাদের দেশে যেটা আমরা দেখি যে এই দুটো কলাম দেওয়া হয় না দিয়ে তাকে দেওয়া হয় এই যে পিরিয়ডিক পেমেন্ট, আউটস্ট্যান্ডিং মানে ডিউজ। সো মানে তাকে বোঝানো হয় না যে কি করা হচ্ছে। এবং ইন্টারেস্টিং জিনিস তোমরা দেখবা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় তোমরা এই অ্যামোর্টাইজ শিডিউলটা যখন দেওয়া হতো না তখন ম্যাক্সিমাম ক্ষেত্রেই ব্যাংকাররা ম্যাল প্র্যাকটিস করত, নানান ধরনের ডিফারেন্ট চার্জ এখানে ইম্পোজ করতো, করে কাস্টমারের লোন অ্যামাউন্টটা বাড়তে থাকতো, ইনস্টলমেন্ট নাম্বারটা ইনক্রিজ করতে থাকতো। এবং তোমরা শুনে আশ্চর্য হবা যে একটা সময় ছিল যে বাংলাদেশের হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে যেই লোন নেওয়া হতো সেই লোনের ক্ষেত্রে বলা হতো একবার লোন নিলে এটা আর পেমেন্ট হতো না। যে হয়তো মানে গ্র্যান্ডফাদার লোন নিছে, ফাদার লোন দিছে, গ্র্যান্ড সানও লোন রিপে করছে, তারপরেও এটা শোধ হয় নাই। তার কারণ হচ্ছে যে প্রপারলি অ্যামোর্টাইজ শিডিউল করা হয় নাই। মনে করো এখানে যদি এমন হতো, খেয়াল করে দেখো যে এই পেমেন্ট সিস্টেমে যদি দেখা যেত যে এই ইন্টারেস্ট অ্যামাউন্টের থেকে প্রিন্সিপাল রিপেটটা কম হচ্ছে, তাহলে একটা মানে মানে বা সিচুয়েশনটা যদি এমন হতো, মনে করো যে এখানে এই 1298 টাকার মধ্যে এখানে ইন্টারেস্টটাই চিন্তা করে দেখো যে এখানে ইন্টারেস্টটাই হচ্ছে আমার মনে করো যে হলো 1300 টাকা। সে মানে এখানে এমন একটা ইন্টারেস্ট এখানে ইম্পোজ করা হয়েছে, সেই ইন্টারেস্টের ভ্যালুটা মানে দাঁড়াইছে 1300 টাকা। তাহলে এখানে 1300 টাকা করে যদি তার ইন্টারেস্ট হয় আর তার ইনস্টলমেন্ট সাইজ যদি এটা হয়, তাহলে কি এই লোন কোন সময় রিপে হবে? কারণ হচ্ছে যে তার ইন্টারেস্ট হচ্ছে 1300, তাহলে এখানে প্রিন্সিপাল থেকে যাচ্ছে এখানে 2 টাকা মাইনাস হচ্ছে। 2 টাকা মাইনাস হওয়া মানে কি, এখানে যে তার এটা থেকে যাচ্ছে আউটস্ট্যান্ডিং 6002 টাকা। এখন নেক্সট টাইম যখন আবার এরপরে ইন্টারেস্ট কাউন্ট করা হলো, দেখা গেল যে এর ইন্টারেস্ট হয়ে গেছে 1300 মানে 4 টাকা। তাহলে এইভাবে দেখা যাবে যে তার প্রিন্সিপাল অ্যামাউন্ট বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। সো এরকম তখন একটা ইনফাইনাইট লুপের মধ্যে মানুষ পড়ে যাবে, যেখান থেকে এটা আর রিপে করা সম্ভব হবে না। সেই জন্য যখন তুমি কোনো ব্যাংকে থেকে লোন নিতে যাবা, ব্যাংক প্রথমে চিন্তা করে যে তোমার টাকা রিপে করার ক্যাপাবিলিটি কতটুকু, তার উপর ডিপেন্ড করে তোমাকে সে লোন দিয়ে থাকে। মনে করো এখানে এই যে মানে সে যেই 6000 টাকা নিল, সেই 6000 টাকা আমরা দেখলাম 1300 টাকা হচ্ছে তার মানে পিরিয়ডিক পেমেন্ট আসতেছে। এখন যদি এমন হতো যে তার রিপে করার ক্যাপাবিলিটি আছে সে 500 টাকা বা 400 টাকা, সে তার যে ইনকাম সেই ইনকামে সে 400 টাকার বেশি 6 মান্থে ডিপোজিট করতে পারে না, তাহলে তার এই পেমেন্ট শিডিউল কিন্তু এইভাবে মানে যদি দেওয়া হতো তাহলে সে সারা জীবনেও এটা রিপে করতে পারতো না, কারণ তার প্রত্যেকটা পিরিয়ডে তার ইন্টারেস্ট হচ্ছে 400 টাকার বেশি। তাই এই ইন্টারেস্ট গুলো অ্যাকুমুলেট হতে হতে তার প্রিন্সিপাল অ্যামাউন্টটা বাড়তে থাকবে, প্রিন্সিপাল অ্যামাউন্টটা রিডিউস হবে না। আমরা এই কনসেপ্টটাকে, এই যে অ্যামোর্টাইজ এই কনসেপ্টটাকে, সেটাকে বলে থাকি
রিডিউসিং ব্যালেন্স মেথড। রিডিউসিং ব্যালেন্স মেথড মানে হচ্ছে ব্যালেন্সটা আস্তে আস্তে রিডিউস হচ্ছে, কিন্তু ব্যালেন্সটা যদি রিডিউস না হয়ে ব্যালেন্সটা যদি ইনক্রিজ হয় তখন মানুষজন বিপদে পড়ে যায় যে আমি তো আর এই লোন থেকে বেঁচে আসতে পারবো না, বা আমার জমি জায়গা সবকিছুই বিক্রি করে দিতে হবে, এটা মানে এই লোন নেওয়া যাবে না। সো লোন নেওয়ার ক্ষেত্রে সাধারণত আমাদের দেশে তুমি দেখবা যে অনেক সময় আমরা লোন নেওয়ার ক্ষেত্রে যাদের অনেক টাকা আছে তারা যখন লোন নেয় তারা চিন্তা করে যে আমাদের তো এই লোন আর পে করতে হবে না, কাজে কাজে লোন যত নিব তত একটু বেশি করে নিই, কারণ সে লোন নিয়ে সে হয়তো মালয়েশিয়ায় চলে গেছে, সে হয়তো মানে ইউএসএ চলে গেছে, সে হয়তো কানাডায় চলে গেছে। সো এই যে মানে তার মানে মালয়েশিয়া চলে গেল, ইউএসএ চলে গেল, কানাডায় চলে গেল, তাহলে কি হলো, সে এখান থেকে কিন্তু সেভ হয়ে গেল। সেভ হয়ে গেল মানে কি, তারা টাকা লোন পেমেন্ট করা লাগলো না। এখন বিপদে পড়লো হচ্ছে লোকাল ব্যাংকাররা যারা টাকা তাকে লোন দিছে। এবং লোন নেওয়ার সময় সে কি করছে, সে লোন নেওয়ার সময় তোমার ব্যাংকের কাছে মর্টগেজ রাখতে হয়, ব্যাংকের কাছে তোমার জমি জায়গা বিল্ডিং বা তোমার যা যা আছে স্থাবর সম্পত্তি সেগুলো ব্যাংকের কাছে লিয়েন দিতে হয়। লিয়েন মানে হচ্ছে মর্টগেজ করা মানে হচ্ছে যে ব্যাংকের কাছে অথরাইজ করে দেওয়া ইন কেস অফ এনি ডিফল্ট, যে তুমি যদি টাকা দিতে না পারো তাহলে ব্যাংক তোমার প্রপার্টি সেল করে দিয়ে এটা মানি এনক্যাশ করে ফেলবে। এবং তোমরা হয়তো খেয়াল করছো ইদানিং কালে বা নিয়ার পাস্টে বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখছি মানুষজন যখন লোন নিছে, এই যে বিসমিল্লাহ, হলমার্ক, তোমরা হলমার্কের এটা কে শুনছো না শোনো নাই? জি স্যার। এই যে হলমার্কের ক্ষেত্রে কি হয়েছে যে তারা অনেক টাকা লোন নিছে, 5,000 কোটি টাকা লোন নিছে, কিন্তু তারা যে প্রপার্টি দিছে সেই প্রপার্টির ভ্যালু হচ্ছে 1,000 কোটি টাকা। লোন নিছে 5,000 কোটি টাকা, প্রপার্টি দিছে 1,000 কোটি টাকা, তাহলে কি ওর লোন জীবনে শোধ হবে? আর ওই যদি সে ডিফল্ট করে তাহলে কি ওই প্রপার্টি সেল করে ওই লোন পাবে? পাবে না। তাহলে এখন তাহলে কি মানে কি করলো তারা, কি করছে, এই যে তার 1,000 কোটি টাকার সম্পত্তি সে ভ্যালুয়েশন করছে, ওভার ভ্যালুড করছে। 1,000 কোটি টাকার সম্পত্তি সে দেখাইছে যে তারটা 10,000 কোটি টাকা বিক্রি হবে। তোমার সম্পত্তি তুমি যদি বলো যে 1,000 কোটি 100 টাকার সম্পত্তি, তুমি বললা যে 200 টাকার দাম, লোক হয়তো বিশ্বাস করবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তুমি সেল করতে না যাচ্ছ। সেল করতে যে কত টাকা পাচ্ছ দ্যাট ইজ ইওর মানে অ্যাকচুয়াল প্রাইস, যেটা ব্যাংকিং ল্যাঙ্গুয়েজে আমরা বলে থাকি ফোর্স সেল ভ্যালু। ফোর্স সেল ভ্যালু মানে জোর করে বিক্রি করতে যাওয়া, যে জোর করে যখন বিক্রি করতে গেলা তখন তুমি কত টাকা পাচ্ছ। তুমি একটা মোটরসাইকেল কিনছো 2 লাখ টাকা দিয়ে, তুমি তোমার মনের কাছে চিন্তা করছো যে কেনার সময় তুমি চিন্তা করছো তুমি গেইন করছো, এই জিনিসটা বিক্রি করতে গেলে আসলে 2,10,000 টাকা বিক্রি হবে, কারণ তোমার মানে যিনি সেলার তোমাকে বুঝাইছে যে না এটা তোমার কাছ থেকে অনার করলাম, তুমি অন্য জায়গায় যে কিনতে যে দেখো যে এটা মানে বেশি হবে। তুমি 1 মাস চলার পরে দেখলা যে তোমার এখন ক্রাইসিস, এটা সেল করতে গেছো এখন বিক্রি হচ্ছে তোমার 1,20,000 টাকা, কারণ তোমার ইমিডিয়েটলি টাকার দরকার। তার মানে তখন কিন্তু তুমি বোকা হয়ে গেছো, যে মানে লোকটা তো মানে বলছিল যে 2,10,000 টাকা বিক্রি করা যাবে যে কোনো সময়, আর এখন তুমি বিক্রি করতে যে দেখতেছো এটাতে ডেপ্রিসিয়েট করে গেছে, 1,20,000 টাকা বিক্রি হচ্ছে। এটাকে বলছি আমরা ফোর্স সেল ভ্যালু। যখন তোমরা বিজনেস করতে যাবা, দিস ফোর্স সেল ভ্যালু ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। ব্যাংকাররা যখন কাউকে লোন দেয় তখন সে চিন্তা করে ওই লোকের যে প্রপার্টি আছে, যাকে লোন দিচ্ছে তার যে প্রপার্টি আছে সেই প্রপার্টিটা যদি আমি কোনো একটা মোমেন্টে সেল করতে চাই তাহলে তার মার্কেট ভ্যালুটা কি হবে। কেউ মনে হয় মোটরসাইকেল চড়তেছে, তোমরা যদি কেউ একটু মিউট করে রাখতা তাহলে একটু ভালো হতো আর কি, সবাই শুনতে পারতো। তো লোন দেওয়ার সময় তাদের একটা মেইন কনসার্ন থাকে যে আমি এমন লোকরে লোন দিব যেই লোকটা অনেস্টলি বিজনেস করতেছে, তার টাকা রিপে করার ক্যাপাবিলিটি আছে,
সে ডিসঅনেস্ট না, টাকা পয়সা নিয়ে সে বের হয়ে চলে যাবে না। আরেকটা হচ্ছে, এটা হচ্ছে তার প্রথম থিঙ্কিং, যে সে চাই যে লোকটা যেন সিনসিয়ার একটা লোক হয়, সিনসিয়ার বিজনেসম্যান হয়। তারপরের থিঙ্কিংটা হচ্ছে, আচ্ছা লোক তো সিনসিয়ার, সেটা চিন্তা করলাম, কিন্তু যদি অ্যাডভার্স এমন হয় লোকটা মারা গেছে, অল অন এ সাডেন 2 মাস পরে, 2 বছর পরে মারা গেল, তাহলে তার যে প্রপার্টি আমি নিলাম সেই প্রপার্টি সেল করে আমি কি আমার লোন রিপে করতে পারবো কিনা? কারণ সে তো মারা গেছে, তার ফ্যামিলিতে টাকা দিতে পারবে না। সো তারা যখন ভ্যালুয়েশন করে, তারা চিন্তা করে যে আমি যত টাকা লোন দিব প্রপার্টি সেল করে যেন তার থেকে 3 গুণ টাকা পাওয়া যায়, সো দ্যাট আমার এটা কম্পেনসেট করতে কোনো প্রবলেম যেন না হয়। 3 গুণ টাকা পাইলে পরে সে কিন্তু 3 গুণ টাকা নিবে না, বাকি টাকা সে ওই মানে তার মানে যারা উত্তরাধিকার আছে তাদেরকে দিয়ে দিবে। কিন্তু তার কনসার্ন হচ্ছে আমি যেন কোনো রকম বিপদে না পড়ি। কিন্তু আমাদের দেশের প্র্যাকটিসটা হচ্ছে এরকম, তোমরা দেখবা যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যখন কোনো ব্যাংক, দেখবা যে আমরা প্রায়ই শুনি যে খারাপ লোন, ব্যাড মানে ডেট, ব্যাড ডেট মানে হচ্ছে যে লোন নিছে দিতে পারতেছে না, তার প্রপার্টিও নাই, তখন তাদের লোনটাকে আবার অবলোপন করতে হয়। দেখবা যে প্রায় 1 লাখ কোটি টাকার উপরে বাংলাদেশে, 1,20,000 কোটি টাকার উপরে এরকম ব্যাড লোন আছে। সেই লোনগুলো মানে ব্যাংকগুলো যখন দিছে তখন ঠিক মতো তারা ক্যালকুলেশন করে নাই, অথবা ক্যালকুলেশন করলেও অ্যাডভার্স সিচুয়েশনের কারণে বিজনেসম্যানরা সেই লোন দিতে পারতেছেন না, এবং তার প্রপার্টির যেটা ভ্যালুয়েশন করছে সেই ভ্যালুয়েশনটাও অ্যাপ্রোপ্রিয়েটলি তখন করছে, তখন যেই ভ্যালু ছিল এখন মার্কেট ভ্যালু কমে গেছে, সেটাও কিন্তু হইতে পারে আর কি। তো এই যে যখন তোমরা ব্যাংকিং এ কাজ করতে যাবা বা ব্যাংক থেকে লোন নিতে যাবা, দুইটা জিনিসই কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যে কাকে লোন দিব, লোন দেওয়ার সময় আমার কি কি জিনিস অবজার্ভ করতে হবে, আর কাস্টমার হিসেবে যখন তুমি লোন নিচ্ছ তখনও তোমার বুঝতে হচ্ছে যে ব্যাংক আমার এই প্রপার্টিটা এরকম আন্ডার ভ্যালুড কেন করলো, কত টাকা ভ্যালু করলে এবারে এটা অ্যাপ্রোপ্রিয়েট হতো, তার করসপন্ডিং ইন্টারেস্ট পেমেন্টটা কি হচ্ছে, আউটস্ট্যান্ডিং ব্যালেন্স পেমেন্টটা কি হচ্ছে, প্রিন্সিপাল প্রিমিয়ামটা কত হচ্ছে, সেই সবগুলো জিনিস আমাদের এখানে বোঝার প্রয়োজন হয়। এখন এই যে অ্যামোর্টাইজ শিডিউল মানে হচ্ছে, আমরা যেমন দেখলাম যে এখানে যে ফর্মুলা এর আগে শিখে আসছি, সেই ফর্মুলার মাধ্যমে সিরিজ অফ পেমেন্টের মাধ্যমে তার যে পেমেন্টটা দিচ্ছি মানে শিডিউলের মাধ্যমে, সেটাকে বলছি আমরা অ্যামোর্টাইজ শিডিউল, কম্পাউন্ড ইন্টারেস্টের মাধ্যমে অ্যামোর্টাইজ শিডিউল। এখন এই রিপেমেন্টটার আরেকটা মেথড আছে, সেটাকে বলা হচ্ছে সাম অফ ডিজিট মেথড। সাম অফ ডিজিট মেথড, একটা হচ্ছে অ্যামোর্টাইজ শিডিউল, অ্যামোর্টাইজেশন মেথড, আর একটা হচ্ছে সাম অফ ডিজিট মেথড। এখন আমরা একটু দেখতে চাচ্ছি এই সাম অফ ডিজিট মেথড ব্যাপারটা কি, সেটা একটু বোঝার চেষ্টা করতে চাচ্ছি। এই অ্যামোর্টাইজ শিডিউলটা কি বুঝছো না বুঝো নাই বলো? অ্যামোর্টাইজ শিডিউল বুঝতে কারো সমস্যা আছে কিনা বলো? সমস্যা আছে না নাই? আচ্ছা, সমস্যা নাই স্যার। সমস্যা নাই, আচ্ছা দ্যাটস গুড। এখানে দেখো, এখানে দুইটা এই যে আউটস্ট্যান্ডিং প্রিন্সিপাল ফাইন্ড করার দুইটা মেথডের কথা তারা বলছে, একটা হচ্ছে রেট্রোস্পেক্টিভ মেথড আর একটা হচ্ছে প্রসপেক্টিভ মেথড। এই রেট্রোস্পেক্টিভ মেথড এবং প্রসপেক্টিভ মেথডের ব্যাপারটা কি সেটা একটু দেখো, যে এই আউটস্ট্যান্ডিং প্রিন্সিপাল আমাদের মানে মানুষজন এই যে আউটস্ট্যান্ডিং প্রিন্সিপাল মানে কেন জানতে চাই প্রত্যেকটা মোমেন্টে, যারা মনে করো যে একটু অনেস্ট পারসন বা যাদের মধ্যে মানে পৃথিবীর 95% লোক হচ্ছে সিম্পল ওয়েতে লাইফ লিড করতে চাই, আর 5% লোক হচ্ছে দেখবা একটু ক্রিটিক্যালি থিঙ্ক করে, সবসময় মাথার মধ্যে কেমন যেন ঘৃঙ্গি ঘৃঙ্গি ভাব, যে টাকা নিছি টাকা মানে দিব না, লোন নিছি লোন ঠিক মতো পেমেন্ট করবো না। কিন্তু 95% লোক
চিন্তা করে যে লোন আমি একজনের কাছে লোন নিছি, কত তাড়াতাড়ি শোধ করতে পারবো। আমি 1 বছরের কথা বলছি, আমি যদি 1 বছরের টাকাটা আমি 6 মাসের মধ্যে শোধ করে দিতে পারি, তাহলে সে প্রাউড ফিল করে। 1 বছরের টাকা নিয়ে যদি 1 মাসের মধ্যে শোধ করে দিতে পারে, সে প্রাউড ফিল করে যে না, আমি কমিটমেন্টের আগেই দিয়ে ফেলতে পারছি, আমার তাহলে ক্রেডিবিলিটি অ্যাড হয়েছে। এই ধরনের লোকজন হচ্ছে পৃথিবীতে 95%। আর 5% লোক হচ্ছে যে বাংলাদেশে 30% স্যার, বাকি সব বাংলাদেশে কত 30% স্যার। তাই না, বাংলাদেশেও 95% লোক এরকম আর কি। বাংলাদেশেও 95% লোক দেখবা যে তোমার কমিটমেন্ট বজায় রাখতে চাই, এরকম হচ্ছে 95%। তুমি তোমার ফ্রেন্ড সার্কেলে একটু খোঁজ নিয়ে দেখো তাহলে তুমি দেখবা যে তোমার যদি 100টা ফ্রেন্ড থাকে, তার মধ্যে তুমি টাকা লোন দিয়ে দেখো যে তুমি 95% লোকের কাছে টাকা টাইমলি পেয়ে যাবে আর কি। আর 5% লোক থাকবে যে তোমার নাকে দড়ি দিয়ে ঘোরাইতে থাকবে, ঘোরাতে ঘোরাতে দেখবে যে মানে তোমার নাক ছিঁড়ে গেছে আর কি, বুঝতে পারছো না। তো এই 5% লোককে আমাদেরকে ঠিক মতো চিনতে হয়, বুঝতে হয়, জানতে হয়। তো যাক, এনিওয়ে, এখন আমরা আসি যে এখানে আমাদের এই আউটস্ট্যান্ডিং প্রিন্সিপাল বের করার আমরা শিডিউল তৈরি না করেই, মনে করো আমাদেরকে বলা হলো যে 5 বছরের টাকা আমরা লোন শিডিউল তৈরি করলাম, যে কোনো একটা অ্যামাউন্ট, সার্টেন অ্যামাউন্ট অফ মানি, 10 লাখ টাকা লোন নিছো একটা ফ্ল্যাট কেনার জন্য। তুমি 10 লাখ টাকা লোন নিয়ে 2 বছর পরে জানতে চাচ্ছ যে তোমার আউটস্ট্যান্ডিং প্রিন্সিপাল কত আছে। কারণ এই যে 2 বছর পরে জানতে চাচ্ছ, সেটা তুমি বলতে পারো যে আমি প্রত্যেকটা ক্যালকুলেশন সিরিজ ভাবে করে মানে দেখা দিতে পারি 2 বছর পরে আমার আউটস্ট্যান্ডিং হচ্ছে এরকম হবে। আর একটা হচ্ছে যে আমি ঠিক 2 বছর পরেরটাই এক্স্যাক্টলি একটাই ক্যালকুলেশন করব, করে ওইটাই বের করব। 2 বছরের বললে পারে 2 বছরের, অথবা বললো 50টা পেমেন্টের পরে, অথবা বললো মানে 45 পেমেন্টসের পরে। তাহলে এই যে মানে একটা পার্টিকুলার ভ্যালু যদি আমাকে বের করতে বলা হয়, স্পেসিফিক ভ্যালু যদি বের করতে বলা হয়, তাহলে আমি বের করব কি করে। তো সেটা বের করতে যে এখানে দেখো যে দুইটা মেথডের কথা তারা বলছে। একটা বলছে এই যে রেট্রোস্পেক্টিভ মেথড, যে লুকিং ব্যাক ইন টাইম, the outstanding principal P just after the kth payment is equal to the accumulated value of the debt less the accumulated value of the kth payment made to date। যে লুকিং ব্যাক মানে হচ্ছে যে আমি করতে পারি না স্যার, যে আমরা যে ফিউচারে যে কতগুলো ইনস্টলমেন্ট দিতাম, ওগুলার বর্তমান প্রেজেন্ট ভ্যালু বের করিনি, ওই প্রেজেন্ট ভ্যালুটাই দিয়ে দিলাম, তাহলেই তো হয় না? এক্স্যাক্টলি সেটাও এই যে এখানে তুমি যেটা বললা যে কথাটা, সেটা হচ্ছে এই যে এইটা আর কি, বুঝতে পারছো না। যে একটা হচ্ছে প্রসপেক্টিভ মেথড, আর একটা হচ্ছে দুইটা মেথডেই তুমি করতে পারবা, দুটাই তুমি শিখে নিচ্ছ। তার মধ্যে আমাদের কাছে তুমি যেটা বললা সেটা আমাদের কাছে মানে ইজিয়ার। ওকে, যে আমরা প্রথমে টোটাল পেমেন্ট বের করে নিলাম, সেখান থেকে আর মানে যেই পেমেন্ট গুলো ডিউ আছে সেটার আমরা ডিসকাউন্টেড ভ্যালু বের করে নিলাম, নিয়ে আমরা ওখান থেকে মাইনাস করে দিয়ে ওটা বের করে ফেলতে পারি। আর একটা হচ্ছে যে আমরা ডাইরেক্টলি যেগুলো ডিউ আছে সেটার ভ্যালু, সেটার প্রেজেন্ট ভ্যালু বের করে ডাইরেক্টলি বলে দিতে পারি এই হচ্ছে আমার মানে অ্যামাউন্ট দিতে হবে। সো এই দুইটা মেথডই আমরা আসলে মনে রাখতে চাচ্ছি, কারণ দুইটা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে ওয়েতে আমাদের এটা ইউজ করার প্রয়োজন হবে আর কি। যাক, এনিওয়ে, আমি আজকে তোমাদের যেটা রিকোয়েস্ট করব যে তোমরা দুইটা কাজ করবো। একটা হচ্ছে যে এই পারপিচুইটির মানে যেই কনসেপ্টটা, সেই কনসেপ্টটা ডিফারেন্ট ভ্যারিং পেমেন্টে, মনে করো যে আমরা চাচ্ছি মাসে একজন স্টুডেন্টকে 2000 টাকা অথবা 4000 টাকা অথবা 6000 টাকা দিতে যাচ্ছি। এই যে 2, 4, 6 এইভাবে 10,000 টাকা পর্যন্ত দিতে চাই। দিলে কি হলো, এটা একটা ফোরট্রানে কিন্তু একটা ফর্মুলায় পড়ে গেল, কিন্তু যে আমি মানে মানে অ্যামাউন্টটাকে ভ্যারি করালাম, করে আমরা জানতে চাচ্ছি যে কত টাকা আমার ডিপোজিট করলে পারে, ওয়ান টাইম ডিপোজিট করলে পারে সার্টেন রেট অফ ইন্টারেস্টে আমি লাইফ টাইম দিতে পারবো। এই একটা ফোরট্রান প্রোগ্রাম লিখবা। এই ফোরট্রান প্রোগ্রামটা কিন্তু এক লাইনের প্রোগ্রাম, কিন্তু কারণ তোমরা বুঝতে পারছো ওখানে ফর্মুলা হচ্ছে একটাই, ওখানে জাস্ট ম্যাথল্যাবে করতে পারবা বা ম্যাথমেটিক্যালে করতে পারবা, মানে যেটাই তোমরা লাইক করো। ম্যাথল্যাবে অনেক ইজি হবে, ম্যাথল্যাবে দেখলে দেখবে এট এ টাইম তোমার মানে ফোরট্রানে তো আবার মানে আর একটা ইন্টারফেসে যে রেজাল্ট দেখতে হয়, আর ম্যাথল্যাবে দিলে দেখবে একবারে চলে আসছে আর কি, বুঝতে পারছো। ফর্মুলা লিখে দিলে একবারে ডাইরেক্ট চলে আসছে আর কি। জাস্ট লুপ একটা তৈরি করতে হবে, সেই লুপ দিয়ে তোমরা এই জিনিসটা একটু
একবার হচ্ছে এই মানে অ্যামাউন্টটার উপরে দিবা লুপ, আর একবার হচ্ছে ইন্টারেস্ট রেটের উপরে দিবা। ইন্টারেস্ট রেটটা যদি আমাদের 6% থেকে 15% হয় তাহলে অ্যামাউন্টটা কি দাঁড়াবে, আর একটা হচ্ছে আমাদের অ্যামাউন্টটা যদি ভ্যারি করাই তাহলে কি হবে। এই দুইটা শিডিউল আমি একটু রিকোয়েস্ট করব যে তোমরা এই পারপিচিটি যারা লিখছিলা বা যারা দেখছিলা তাদের এখন মানে তারা যেটা করবে যে এই পারপিচিটির কনসেপ্টটা ভ্যারিং অ্যামাউন্টে কি দাঁড়ায়, সো দ্যাট যারা এটা দিতে যাচ্ছে তারা যেন বুঝতে পারে যে আচ্ছা না আমি 1000 টাকা করে দিব না, আমি 2000 টাকা করে দিব। কারণ 2000 টাকা করে দিতে গেলে পরে আমার মানে এই অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে। না আমি 5000 টাকা দিতে চাই, তাহলে 5000 টাকা করে দিলে পরে আমার এই অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে। হ্যাঁ, তাহলে এরকম একটা জিনিস তোমরা এই যে তৈরি করবা, করে তোমরা আবারও এই যে এই আগামী সপ্তাহের মধ্যে এটা ফেসবুকে আরেকবার একটা পোস্ট দিবা আমাকে ট্যাগ করে আর কি। আমি দেখতে চাই যে তোমরা ম্যাথল্যাব কেমন শিখলা আর কি। ম্যাথল্যাব তো তোমরা সবাই এক্সপার্ট আর কি। হ্যাঁ, তো এই দুইটা মানে ভেরিয়েশনে এটা দিবা আর কি। আরেকটা করবা, এটা হচ্ছে নাম্বার 1 কাজ হচ্ছে পারপিচুইটি, নাম্বার 2 হচ্ছে এই যে অ্যামোর্টাইজেশন। কারো কাছ থেকে মানে তোমরা 20,000 টাকা লোন নিছো অথবা 1 লাখ টাকা লোন নিছো, মার্কেটে ইন্টারেস্ট রেট হচ্ছে এখন 12%। এই 12% ইন্টারেস্ট রেটে তুমি এই 1 লাখ টাকা রিপে করতে চাচ্ছ নেক্সট 3 ইয়ার্সে। এই 3 ইয়ার্সে যদি আমি রিপে করতে চাই তাহলে তার অ্যামোর্টাইজেশন শিডিউলটা কি হবে। অ্যামোর্টাইজেশন শিডিউল মানে ওই যে 5টা কলাম থাকতে হবে। এই যে অ্যামোর্টাইজেশন শিডিউল বলতে কিন্তু আমরা সবসময় মিন করতেছি এই 5 কলাম থাকতে হবে, যে একটা হচ্ছে পেমেন্ট নাম্বার, কত নাম্বার পেমেন্ট দিলাম, একটা হচ্ছে পিরিয়ডিক পেমেন্ট কত, আরটা হচ্ছে ইন্টারেস্ট মানে ওই পিরিয়ডের জন্য ইন্টারেস্ট কত ছিল, প্রিন্সিপাল কত রিপে করলাম, আউটস্ট্যান্ডিং প্রিন্সিপাল কত। এই 5টা কলাম মিলে কিন্তু হয় আমার অ্যামোর্টাইজেশন শিডিউল। এটাও কিন্তু ওই ম্যাথমেটিকার একটা জাস্ট লুপ, এই একটা ফর্মুলা লিখলে এটা হয়ে যাবে। সো এই দুটো জিনিস তোমরা ম্যাথল্যাবে একটু করবা, করে এই যে ফেসবুকে আমারে ট্যাগ করে এটা পাবলিশ করবা, মানে নেক্সট 5 দিনের ভিতরে। 5 দিন তোমার সময় থাকলো আর কি। এই কাজটা আমি রিকোয়েস্ট করবো সবাই একটু করবা, যারা আজকে প্রেজেন্ট আছো তারাও করবা, যারা প্রেজেন্ট নাই তাদেরকে রিকোয়েস্ট করবো স্যার এটা করতে বলছে আর কি। তো আমরা ক্লাসটা আজকের মতন এখানে শেষ করতে চাই, তোমাদের যদি কোনো আর প্রশ্ন না থাকে আর কি। তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই আমরা আজকের মতন ক্লাস এখানে শেষ করতে চাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।